বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন ফ্রম সয়েল টু সাকসেস, টেক এনাবলড সাস্টেইনেবল ফার্মিং আন্ডার PM প্রণাম। আজকের বক্তা প্রফেসর ডক্টর প্রতনু বন্দ্যোপাধ্যায়। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য
বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। বন্ধু শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। আপনি শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় ফ্রম সয়েল টু সাকসেস, টেক এনাবেলড সাস্টেনেবল ফার্মিং আন্ডার PM প্রণাম, অর্থাৎ মাটি থেকে সাফল্য। PM প্রণামের অধীনে প্রযুক্তি নির্ভর টেকসই কৃষিকাজ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম আমাদের বিশেষ অতিথি প্রফেসর প্রতনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি, ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স, মেদিনীপুর সিটি কলেজ। আর সঙ্গে রয়েছে আমি আরজে মণিদীপা। নমস্কার, আপনাকে আবারও একবার বেতারে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ফ্রম সয়েল টু সাকসেস নিয়ে, অর্থাৎ কৃষিকাজে মাটির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা থাকছে, এই যে সয়েল টু সাকসেস, এটার কথাটার মানে কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, সয়েললেস কাল্টিভেশন করা সম্ভব, কিন্তু আমাদের গোটা যে পপুলেশন আছে, শুধু ভারতবর্ষ না, গোটা দুনিয়ার যে পপুলেশন আছে, তাকে সয়েললেস কাল্টিভেশন করে খাওয়ানো সম্ভব না।
তো দ্যাটস ওয়াই সেই জন্যই আমার সয়েলটার ইম্পর্টেন্ট বা তাৎপর্য এতটাই বেশি যে ওখান থেকে একটা গাছ নিউট্রিয়েন্ট বা আপনি বলতে পারেন যে একটা গাছ বা একটা বীজের মা কিন্তু সয়েল, ঠিক আছে, এবং সে ওখানেই ঘুমিয়ে থাকে, একটা বীজ ওখানেই ঘুমিয়ে থাকে এবং ঘুমানোর পর সে অনুকূল আবহাওয়া তাপমাত্রা সব হওয়ার পর সে জন্মায় সেখান থেকে। তো সেই জন্য সয়েলের তাৎপর্য মানে তাৎপর্য একটা ক্রপকে কাল্টিভেশন করার জন্য বা একটা কোনো ক্রপকে চাষ করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে 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 কি বলবো, গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যাই বলতে তাৎপর্যপূর্ণ। পারি। হ্যাঁ, এবার এই মাটির কিন্তু কিছু বিশেষ গুণাগুণকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মাটিতে কিন্তু আমরা যে নিউট্রিয়েন্ট দিচ্ছি বা যেসব চাষবাস করছি সব কিছুই কিন্তু আমাদের জন্য, মাটির জন্য কিন্তু কিছুই নয়, এবং সেই জন্যই আমরা ওই জায়গাটাকে মাটিকে কিন্তু আমরা বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্বের মধ্যে ধরি না। এখন দেখা যায় কি যে যখনই আমি বেশি কেমিক্যাল ইউজ করছি বা বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি সবই মাটিতে মিশে যাচ্ছে এবং মাটিতে মেশার ফলে যে জীববৈচিত্র্যটা আছে, বায়োডাইভার্সিটিটা আছে, সে ক্রপের আশেপাশে হোক এবং অথবা আপনি বলতে পারেন যে মাটিতেই হোক, সেটা কিন্তু নষ্ট হচ্ছে, সেটা শুধু কেমিক্যালের জন্যই হচ্ছে। তো মাটি থেকে গাছ যখন খাবার নেবে সেখানে কিছু বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম, কিছু উপকারী জীবাণুও থাকবে এবং তাদেরকে যদি আমরা মেরে ফেলি তাহলে কোনোভাবেই কিন্তু দেখা যাবে যে সয়েল বা মাটি বা আমি বলতে পারি যে বীজটা আছে সে কিন্তু মাটি থেকে ওই পর্যাপ্ত পরিমাণে খাবার নিতে পারবে না, কারণ মাটিটা নষ্ট, ঠিক আছে। তো সেই কারণে আর কি আমাকে দেখতে হতে পারে তার রক্ষণাবেক্ষণটা, এই জন্য। এবং সেক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও সেই বীজটার সঠিক গ্রোথ হবে না। আচ্ছা, গ্রোথ হবে না। আচ্ছা, ফ্রম সয়েল টু সাকসেস এরপরই যেটা আমরা কথা বলবো যে টেক ইনোভেট সাস্টেনেবল ফার্মিং আন্ডার পিএম প্রণাম, অর্থাৎ প্রযুক্তি নির্ভর টেকসই কৃষি। কৃষিকাজের জন্য তো একটা টেকসই একটা ব্যাপারটা চলেই আসছে, তো এই বিষয়টা বলতে আমরা কি বুঝি? দেখুন, টেকসই বলতে যে সাস্টেনেবল সেটা তো বুঝতে পারছি, কিন্তু টেকসইটা হবে কিভাবে তার দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে এবং প্রযুক্তি নির্ভর। এবার প্রযুক্তিকে যে আমরা সবসময় সব হিসাবে আমি অ্যাডপ্ট করতে পারবো বা নিয়ে আসতে পারবো তা নয়, আমাদেরকে চাষি ভাইদেরকে এই জায়গাতে একটু মানে বুদ্ধি খাটিয়ে চলতে হবে আর কি ওনাদেরকে, যে যেখানে আমার প্রযুক্তির দরকার নেই সেখানে প্রযুক্তি কোনোভাবেই মানে সেটাকে অ্যাডপ্ট করবো না। ঠিক আছে, আমি দেখছি যে হয়তো আমার পাশের একজন চাষি ভাই অনেকটা জমি আছে, সে হয়তো ড্রোন দিয়ে স্প্রে করছে, সে হয়তো ট্রাক্টর ইউজ করছে, সেখানে কিন্তু আমার অল্প জমি আছে। আমাকে দেখতে হবে যে আমার ইকোনমিক্যাল বেনিফিট কোথায়, আমার যেখানে অর্থনৈতিক আমার উপকার হবে সেই জায়গায় আমি কিন্তু প্রযুক্তিকে অ্যাডপ্ট করতে চাইবো না। এবার ধরুন কোনো সময় দেখা গেছে যে চাষবাস করার সময় কিছু সময় চাষবাস করার সময় এরকম দেখা গেছে যে চাষি ভাইয়েরা যেটা কাল্টিভেশন করছে বা যে ক্রপটাকে চাষ করছে, ধরুন ধান চাষ করছে, এবং সেখানে ধরুন আমার চাষি ভাইয়ের পরিবারে ধরুন যে ফ্যামিলি লেবার যারা আমি বলতে পারি যে হয়তো তার স্ত্রী আছে, 2 ছেলে আছে, তারা হয়তো কাজ ওখানে করে দিতে পারছে। এখানে আমাকে নতুন করে কোনো প্রযুক্তিকে ইন্ট্রোডিউস করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু ধরুন হঠাৎ করে আমার ল্যান্ড বেড়ে গেল, তাহলে আমায় কিন্তু ওখানে প্রযুক্তি ইন্ট্রোডিউস করতে হবে। দ্বিতীয়ত ব্যাপার, কোনো সময় দেখা গেছে যে ধরুন আমি টমেটো চাষ করছি, টমেটো হওয়ার পর সেটাকে কিন্তু চাষি ভাইরা কী করেন যে হ্যাঁ মার্কেটে বেশি দিল। এবার যদি ধরুন যে আমরা গিয়ে বা কোনো বিভিন্ন এনজিও গিয়ে ওখানে চাষি বোনদেরকে যারা যে ফিমেল ফার্মার্স যারা আছে তাদেরকে ট্রেনিং দিল যে টমেটো থেকে সস কীভাবে তৈরি করতে হবে, সেটা তো একটা প্রযুক্তি তাকে দেওয়া হচ্ছে। এবার সেই প্রযুক্তি তারা যখনই ওই অরিজিনাল টমেটো পিউরি অথবা টমেটো সসটা সেটা মার্কেটাইজ করতে পারবে তার মার্কেটে, তাহলে একটা হিউজ বেনিফিট পাবে একদমই। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে প্রযুক্তিটা দরকার মার্জিনাল ফার্মারের ক্ষেত্রে, কিন্তু যারা একটু ব্যাকওয়ার্ড ফার্মার তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের ক্ষেত্রে প্রযুক্তিটা কিন্তু পোস্ট হারভেস্টের পর, মানে হারভেস্ট করার পর যখন আমি ফসল তুলে নিই তারপরে সে যদি প্রযুক্তিকে অ্যাপ্লাই করে, আচ্ছা, ইট ভেরি বেনিফিশিয়াল, মানে তারা খুব বেশি উপকৃত হবেন। এবং সেটা চাষি বোনদেরকেই আমার মানে রিকোয়েস্ট যে তারা যাতে ধীরে ধীরে সেটা অ্যাডাপ্ট করতে চায়।
আচ্ছা, আর চাষি ভাইদের ক্ষেত্রে আপনি কি বলবেন? চাষি ভাইদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যইভাবেই তারা প্রযুক্তিকে শুধু যে প্রযুক্তি বলতে যে যন্ত্রাংশের দিক থেকে আমি প্রযুক্তি বলবো তা নয়, নির্দিষ্ট পরিমাণে আপনি দোকানে যান, বিভিন্ন এডিও অফিসে যান, বা বিভিন্ন কেভিকেতে কৃষি বিজ্ঞান কেন্দ্র এতগুলো আছে ভারতবর্ষে, তাদের ওখানে যাক এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারবে যে কোন ভুলগুলো তারা করছে তাদের কাল্টিভেশনে। ভুল না, হয়তো তারা কাল্টিভেশন ওইভাবেই করে অভ্যস্ত, ওই জন্য তারা হয়তো বুঝতে পারেন না যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চেঞ্জ করা দরকার। তো সেই সূত্রে ওই প্রযুক্তিগুলোকে তাদেরকে নিতে হবে। ধরুন এক্সাম্পল স্বরূপই আমি বলছি, উদাহরণস্বরূপই একবার বলছি যে আমি যদি প্রচণ্ড পরিমাণ ইউরিয়া দিয়ে দিই ধান গাছে, ইউরিয়া দিলেই কি হয়, গাছের ভেজিটেটিভ গ্রোথটা মানে ধান গাছটা প্রচণ্ড সবুজ হয়ে যায়। আমরা যেমন দেখতে পাই যে মাঠের পাশ দিয়ে গেলে যে কিছু ধান গাছ একদম প্রচণ্ড সবুজ, আর কিছু ধান গাছ নর্মাল একদম লাইট স্ক্রিন, লাল লাল পাতা টাইপের কিছু একটা দেখা যায়। না লাল পাতা না, নর্মাল একটা কিছু দেখা যায় যে একটা নর্মাল সবুজ আছে, কোনো বেড অনেকই সবুজ হয়ে গেছে, সেটা শুধু ইউরিয়া দেওয়ার জন্য। আচ্ছা, নাইট্রোজেন সে যতই নেবে গাছ, ততই সে তার সবুজ ইয়েটা বেড়ে যাবে, এবং যতই আমার গাছ সবুজ হবে, তত রোগ পোকা বেশি সবুজ যেটা আছে সেখানেই আক্রমণ করবে। তাহলে এই প্রযুক্তিগুলোকে বা এই চিন্তাধারাগুলোকে কিন্তু তাদেরকে দিতে হবে। আর এছাড়াও মানে চাষি ভাইদেরকে আর একটা জিনিস বলার, যে শুধু যে আমি বিভিন্ন ইনপুটের ক্ষেত্রে যে ধরুন ফার্টিলাইজার বলি বা ইরিগেশন বলি, জলসেচ বলি, সেদিক থেকে নজর দিলে হবে না। প্রযুক্তিগতভাবে আমাদের কাছে কিছু উন্নত বীজও এসছে, সেই বীজগুলোকে দেখি। বিভিন্ন ধরনের ফার্মিং প্র্যাকটিসেস, এবার প্রযুক্তির মধ্যে সেই ফার্মিং প্র্যাকটিসেস মানে আমার কাছে ধরুন জমি আছে, আমি সেখানে ধান চাষ করছি। এবার আমি দেখব যে ধান চাষ করার ফলে কতটা পরিমাণ জমি থেকে আমার মানে বেনিফিটটা পাচ্ছে, ধানে বেশি লাভ নেই। তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবেন, চাষি ভাইরা ধানের জমিটা কিছুটা কমিয়ে আনুক, সেখানে হয়তো অন্য কিছু, সেখানে হতে পারে লাইফ স্টক, সেখানে মানে আমি গরুও প্রতিপালন করতে পারি, মাছ চাষও করতে পারি, হোয়াট এভার ইট ইজ, সেখানে এটা করতে পারেন। এবং তার ফলে দেখা যাবে যে একটা হিউজ অ্যামাউন্টের অর্থনৈতিক তারা বেনিফিটেড হবে, এবং সেখানকার ইকোসিস্টেমটাকে খুব একটা স্টেবল করে রাখবে, সেখানকার যে জীববৈচিত্র্যটাকে সেখানে স্টেবল করে রাখবে। এবং তার ফলে কি হয়, আর একটা নো ওয়েস্ট ফার্মিংয়ের দিকেও আমরা অ্যাপ্রোচ, সাস্টেনেবল যেটা বলছি আর কি, সেই দিকেও আমি অ্যাপ্রোচ করতে পারি। ধরুন যদি যে গোবরগুলো আছে সেটাকে আমি গোবর সার করে নিয়ে আমি ইউটিলাইজ করতে পারি ধান গাছে, ধানের খড়গুলোকেই আমি আবার গরু খাচ্ছে, তাহলে এই যে সাইকেলটা, সেটার দিকে আমাকে মাথায় রাখতে হবে। এবার এই সাইকেলটাকে মাথায় রাখলেই অটোমেটিক্যালি দেখবেন যে একটা টেকনোলজি ওরাই নিজেরা, চাষি ভাইরাই নিজেদের কাছ থেকে একটা শুরু করে দিতে পেরেছে। আচ্ছা, আমরা কথা বলছি টেকসই কৃষি নিয়ে, তো টেকসই কৃষিকাজে আমরা কোন কোন উচ্চ ফলনশীল বীজ বা ধানের বীজের কথা আমরা বলতে পারি, চাষ করতে পারি? স্বর্ণ হচ্ছে এখানকার, আমি দেখেছি যে মেদিনীপুরে যে ধানের বীজ চাষি ভাইদের কাছে প্রচণ্ড হচ্ছে যে স্বর্ণ। তারপর আমি যদি আরও একটু ল্যাটেরাইটের সরু ললাট এই সব ভ্যারাইটি আছে। তারপর অন্যান্য কিছু ধানের আয়া 36, এগুলো ট্র্যাডিশনাল, এগুলো হয়ে থাকে। কিন্তু টেকসই সাস্টেনেবলের ক্ষেত্রে আমি চাইবো যে স্বর্ণ বা সরু ললাট, এই যে ধানগুলো আছে তারা ইউটিলাইজ করতে পারে, ধানের বীজগুলো তারা অ্যাক্সেস করতে পারে। এছাড়া কিছু উন্নত জাতের সাথে সাথে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি শুধু ধানের দিকেই ফোকাস হব তা নয়, আমার কিন্তু অন্যান্য ক্রপও অ্যাডাপ্ট করতে হবে। শুধু যে আমি ধানই চাষ করে যাচ্ছি সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? ওই জায়গায় আমি ধানের পরিবর্তে অন্য কিছু আমি চাষ করতে চাই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হয় কি, যে নতুন ধরনের যদি আমি চাষ করি, আমার নলেজও বাড়বে, চাষি ভাইদেরও নলেজ বাড়বে, এবং আমার টোটাল মার্কেটটা একটা ডাইভার্সিফাইড মার্কেট আমরা পাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি কোথাও না কোথাও একটা স্মার্ট ফার্মিংয়ের দিকে চলে যাচ্ছি, বা ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ? অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ মানে সেক্ষেত্রে স্মার্ট ফার্মিংয়ের দিকে অবশ্যই যাচ্ছি। কিন্তু স্মার্ট ফার্মিংয়ের চক্করে আমাদের অসুবিধাটা হয়ে যাচ্ছে কি বলুন তো, যে আমাদেরকে যে করে হোক একটা ক্রপ সিজনে একটা ঋতুর মধ্যেই
মানে 3টে ঋতুর মধ্যেই আমাকে 3টে চাষ করতে হবে, সেটা একটা বড় কষ্টকর ব্যাপার চাষি ভাইদের পক্ষে। এবং সেখানে যদি ধান থাকে তাহলে আরও বেশি কষ্টকর, কারণ ধান বীজতলা থেকে ধরুন সিড টু সিড, বীজ থেকে বীজ পেতে আমার মোটামুটি 5.5 থেকে 6 মাস এখানে সময় লেগে যাচ্ছে। এবং মাটির ক্ষেত্রে সেটা অনেকটা মানে কি বলবো, চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জের ব্যাপার, হ্যাঁ, কারণ কি আমি দেখুন না যে একটা মাটি নর্মাল মাটির উপর হাওয়া বাতাস খেলে এরকম অবস্থায় সেখানে ঘাস জন্মেছে, সেখানে আমি যদি জল ঢুকিয়ে দিই ধান চাষের সময়, এটা গোটা ইকোসিস্টেমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু খুবই মানে ধান চাষ যে খুব সাশ্রয়কর ব্যাপার তা নয়, হ্যাম্পার করে সয়েলকে। আচ্ছা, একটু আগে আমরা কথা বললাম স্মার্ট ফার্মিং নিয়ে। স্মার্ট ফার্মিং বিষয়টি কি? স্মার্ট ফার্মিং বিষয় আমি মানে বলতে পারি যে ইকোনমিক্যালি যেখান থেকে আমি ম্যাক্সিমাম রিটার্ন পাবো, আচ্ছা, ইকোনমিক্যালি ম্যাক্সিমাম যে রিটার্নটা পাবো সেটা হচ্ছে স্মার্ট ফার্মিং। আমাকে যে খুব বেশি টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে তার কোনো মানে নেই। আমাকে শুধু দেখতে হবে, চাষি ভাইদেরকে শুধু দেখতে হবে যে তারা যাতে সবচেয়ে বেশি কম খরচে সবচেয়ে বেশি টাকাটা মুনাফাটা পেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তারা আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম যেটা, তারা বিভিন্ন কম্পোনেন্টকে অ্যাড করতে পারে। হয়তো আমি একটু আগেই বলছিলাম যে ফিশারি করতে পারে, রাইস ফিশ কালচার করতে পারে। তাহলে এইগুলো করলে তারা অটোমেটিক্যালি কিন্তু এটা বেটার জায়গাতে তারা সাশ্রয় করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো চাষকে আমরা একসাথে করতে পারি, যেমন মাছ চাষের সঙ্গে আমরা কিছু সবজি চাষ করলাম, এই গরু গবাদি পশু, কিছুটা জমি আমাকে ভাগ ভাগ করে যদি রেখে দিই। কিন্তু একটা যেটা একটু আগেও বলছিলাম আমি, যে নো ওয়েস্ট ফার্মিং এর দিকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের বাড়িতেও আমরা দেখি যে কিছু ওয়েস্ট থাকলে সেটাকে আমার মা দিদিরা কি করতো, আমরা ফেলে দিই, মা দিদিরা কি করতো সেটাকে বেচে নিয়ে তার এগেনস্টে কিছু টাকাও পায়। তাহলে ঠিক ওই একইভাবে আমরা যদি জানি যে আমাদের কাছে ওয়েস্ট আছে, তার মানে আমরা ভুল, সেই ওয়েস্টটাকে কোন জায়গায় ইউটিলাইজ করতে হবে সেটা যদি জেনে যাই, তাহলে কোনোভাবেই আর আমরা নো ওয়েস্ট ফার্মিংকে অ্যাপ্রোচ করতে পারবো, আর কোনো ক্ষয়ক্ষতিও হবে না পরিবেশে। আচ্ছা, প্রযুক্তি সক্ষম কৃষি কাজে মেদিনীপুর বা প্রত্যন্ত এলাকায় এটি কিভাবে সম্ভব? মেদিনীপুর প্রত্যন্ত এলাকায় তো এই 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 এরিয়াটা আর কি, বিশেষ করে মেদিনীপুর, এবং যে আমি যেটা বলতে পারি যে এটা হচ্ছে কিছুটা পার্ট হচ্ছে রেড ল্যাটেরাইটিক এরিয়া আর কি মেদিনীপুরে, যেমন ঝাড়গ্রাম বা আশেপাশে, এবং কিছুটা হচ্ছে আপনার ওই নিউ অ্যালুভিয়াল সয়েল আর কি দেখতে পাই। তো সেখানে দোআঁশ মাটি, ল্যাটেরাইট মাটি, এবং সেখানে ডাইভার্সিফাইড ফার্মিং প্র্যাকটিস দেখা যায়। তো এখানকার চাষি ভাইদের অ্যাডাপ্টেশন হচ্ছে বিশেষ করে আপনার রাইস কালচারে, তারা ম্যাক্সিমাম ধান চাষ করেন। এবং এই ধান চাষকে যদি আমি সরিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে কোনো সময় তারা রবিতে আমি বলতে পারি যে আপনার আলু চাষটা অনেক করেন আর কি, এখানে চন্দ্রকোনা রোড বা এই সাইডে যেগুলো আমরা দেখতে পাই। আর তারপরে তিল চাষ, না হলে পাট, এবং বাদাম চাষও মনে হয় দেখা যায়। হ্যাঁ, বাদামটা আমরা খারিফেও দেখতে পাই, হ্যাঁ চীনাবাদাম যেটা, সেটা খারিফে দেখতে পাই। তো না হলে তিল চাষ, না হলে পাট। এবার এই যে প্রযুক্তিগুলো, এই যে রিসেন্টলি যে আমরা যদি পিএম প্রণামকে অ্যাপ্রোচ করতে চাই, তাহলে এরকম দেখা গেছে যে অনেক বেশি ফার্টিলাইজার আমরা আলুতে দিচ্ছি। ধানের পরই একটা জমি এরকম নষ্ট হয়ে যাচ্ছে, জল দান করে রেখেছি আমরা প্রায় 1.5 থেকে 3 মাস, তারপরই ধানকে হারভেস্ট করার পর আলু দিচ্ছি, এবার প্রচণ্ড পরিমাণ ফার্টিলাইজার সেখানে দিয়ে দিলাম। আলু সব ফার্টিলাইজার মোটামুটি, বিশেষ করে পটাশিয়ামটা প্রচণ্ড পরিমাণ নেয়, এবং নিলেই মানে তার শরীর মানে মাটির হেলথকে আমরা ঠিকঠাক রাখতে পারবো না। এবং তার ফলে একটা হয় কি, যে আলটিমেটাম সেখানকার একটা যে মাইক্রো এনভায়রনমেন্ট সেটাকে আমরা নষ্ট করে দিই। তো এই যে স্কিমগুলো আছে, বিশেষ করে আমি বলতে পারি যে পিএম প্রণাম হোক বা প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এই স্কিমগুলো সম্বন্ধে কিন্তু চাষি ভাইদেরকে অবগত হতে হবে, বা তারা অনেক জায়গায় অনেক কিছু চাষ করলে সাবসিডি পাচ্ছে, সরকার থেকে সাবসিডি দিচ্ছে। তো এইগুলো জানার একটা উপায় হচ্ছে যে এই বিকশিত ভারত সংকল্প যোজনা যেটা আছে আর কি, যাত্রা, তো সেই যাত্রাটার মধ্যে দিয়ে কিন্তু তাকে যেতে হবে। এবার এইটা হলে কি হবে, যে প্রত্যেকটা ডোর স্টেপে যারা পুয়ার ফার্মারও, যারা মার্জিনাল ফার্মারও, তারাও সেই
অটোমেটিক্যালি সেই পার্টিকুলার জায়গাটাতে, মানে যে আমাকে কি চাষ করতে হবে, আমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছি, সেই জায়গায় কিন্তু তারা ফোকাস এবং করতে কোন পারবে, সময় কোন চাষটা করা লাভজনক হবে। লাভজনক হবে সেই মার্কেটটাও তারা ওখানে বলে দেবে। হুম, এবং এছাড়াও কিছু স্কিম আছে যেগুলো আমাদের উইমেন ওয়েলফেয়ারের জন্য, যে হুম। চাষি বোনরা যারা আছে তাদের ওয়েলফেয়ারের জন্য কিছু স্কিম আছে, তারা সেই জায়গাগুলোকে অ্যাডাপ্ট করতে পারবেন। আচ্ছা, মেদিনীপুরের মানে চাষি ভাইদের অ্যাওয়ারনেস করার জন্য সেরকম কি কোনো ক্যাম্প বা কিছু হয়েছে? হ্যাঁ, করা তো হচ্ছে, যেমন এডি অফিস থেকেও ক্যাম্প করা হয়, অথবা আপনার বিভিন্ন কলেজে আমরাও কিছু কিছু ক্যাম্প করি। যে আমরা কলেজ থেকে এই পার্থেনিয়াম উইকও করেছি, যে এইগুলো এই আগাছাগুলো রাখা উচিত না ফিল্ডে, এই এই আগাছাগুলোর কাছে আসলে আমাদের শরীরও, আমাদের ত্বকেরও অসুবিধা হতে পারে। এছাড়া কিছু ট্রেনিংও দেওয়া হয়, যে শুধু আমরা ক্যাম্প করব তা নয়, আমরা তাদের সুবিধার্থে কিছু ট্রেনিংও দিই, কিছু প্র্যাকটিসও করি। বা দেজি বলে একটা প্রোগ্রাম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তা ম্যানেজ থেকে করা হয় হায়দ্রাবাদে, তারাও সেটা ট্রেনিংগুলো দেন, এবং তার ফলে অ্যাটলিস্ট চাষি ভাইয়েরা কিছুভাবে অবগত হন যে আমরা কীভাবে চাষ করতে পারবো। আর বিশেষ করে এই এরিয়াতে একটা সমস্যা হচ্ছে জলের সমস্যা, বিশেষ করে লালমাটি এরিয়াতে, এবং যেটা ঝাড়গ্রামেও আমরা দেখতে পাই। তো কিন্তু ঝাড়গ্রামে সবজি চাষ খুব দারুণ হয়, সেটা আমরা শীতকালে বুঝতে পারি। সবজির মার্কেট অনেক, প্রায় কয়েক কোটির মার্কেট সেখানে ঝাড়গ্রামে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ঝাড়গ্রামের চাষিরা খুব সুন্দর সবজি চাষ করে কম্পেয়ার টু ধান। হ্যাঁ, এবং কোথাও না কোথাও মেদিনীপুরের জঙ্গল যেই সাইডে জঙ্গল বেসড, মানে জঙ্গলমহল সাইড, সেই দিকেও মোটামুটি দেখা যায় যে কোথাও না কোথাও ওরা সবজি চাষের দিকেই ঝুঁকছে। হ্যাঁ, সবজি চাষের দিকে ঝুঁকছে। এবং আর একটা জিনিস আমরা দেখি যে তারা তাদের সবজি চাষের দিকে ঝুঁকলে একটা হয় কি, যে আমরা ইন বিটুইন যে সাথে সাথে, মানে সবজিতে আর বেশি দিন আমরা রাখি না, সাধারণত সাথে সাথে একটা রিটার্ন পেয়ে যাই উইদিন ফিউ ডেজ, এবং তার ফলে কন্টিনিউয়াস যে আমরা রিটার্নটা পাচ্ছি একটার পর একটা, যদি আমি সবজি এমনটা নয়, ঠিক আছে। তো সেখান থেকে একটা সবজি আমি চাষ করার পর তারপরে নেক্সট আর একটা যদি সবজি চাষ করি, আমার একটা খুব কম সময়ে দুখানা সবজি আমি চাষ করে দিতে পারবো। বা আমি ইন্টারক্রপিং, একটা সবজির পাশে একটা সবজি যদি চাষ করি, তাহলে একটা আমি ডাইভার্সিফাইড মার্কেট পাবো। ধরুন আমার কাছে লঙ্কার গাছ আছে এবং আমার কাছে ফুলকপি বা কিছু করছি, তাহলে লঙ্কার মার্কেট আমি ধরতে পারবো, আমি ফুলকপির মার্কেট ধরতে পারবো। তাহলে সেক্ষেত্রে একটা ডাইভার্সিফাইড চিন্তা ভাবনা তারা করতে পারেন আর কি। আচ্ছা, এদিকে এই মানে এই ব্যাপার নিয়ে বা এই যে পিএম প্রণাম নিয়ে চাষি ভাইদের উৎসাহ কতটা? পিএম প্রণাম নিয়ে চাষি ভাইরা তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তারা উৎসাহ তখনই দেখাবেন যে যখন তারা লাভবান হবেন। এবার আশা করছি যে আমরাও দেখেছি যে কয়েকটা জায়গায় তারা হয়তো লাভবান হয়েছেন, এবং তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, শুধু উইমেনদের জন্য, মানে গ্রামের উইমেন ফার্মার, মহিলাদের জন্য ড্রোনের ট্রেনিংও দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ ফ্রি, এবং সেটা মেদিনীপুরে করা হয়েছে। এবং আমার যে পরিচিত যারা সিনিয়র দিদিরাও আছেন, তারাও দেখেছি যে তারা অনেকেই এই ট্রেনিং করেছেন, এবং ট্রেনিং করে তারা মানে দেয়ার লিডার ফার্মার, মানে তারা এখন গিয়ে বিভিন্ন জমিতে ফ্রিতে ট্রায়াল দিচ্ছে যে ড্রোন কিভাবে ইউজ করতে হয়, এবং সেগুলো ফিমেল ফার্মাররাই করছেন। এবং সেক্ষেত্রে ধান চাষ করছেন নাকি অন্য কিছু? না, সেখানে দ্যাট ইজ অ্যাডাপ্টেড ইন এভরি ক্রপ, মানে সব ক্রপেই আমরা ইয়ে করতে পারি, আমরা অ্যাডাপ্ট করতে পারি সেটাকে। আর এই ক্ষেত্রে আর একটা জিনিস, যে পিএম প্রণাম অবশ্যভাবেই তারা যদি মানে অনেক চাষিরাই অ্যাডাপ্ট করেছে, যেমন যারা প্রোগ্রেসিভ ফার্মারদের যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল বা হয়, তারা কিন্তু অনেকেই সেখান থেকে বেনিফিশিয়ারি আমার রিটার্ন দেখিয়েছে, তারা সেটাকে অ্যাডপ্ট করেছে, এবং সরকার থেকে তাদেরকে এনকারেজও করছে, পুরস্কৃত করছে, বিভিন্ন জায়গায় ডাকছে। তো তার ফলে হয় কি, যে একটা চাষি একটা গ্রাম থেকে পুরস্কার পেলো, তখন আমাকেও করতে হবে, আমি যদি ওই গ্রামের বাসিন্দা হই, তাহলে আমিও ওই দিকে ঝুঁকে যাব অটোমেটিক্যালি, কারণ কি তারাও লাভবান হচ্ছে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা,
তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন, এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে। আমাদের মেল আইডি betarbiddasagor@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই। বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নম্বরে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।